আজ আপনাদের এই ভিডিওতে দর্শন করাবো হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত এক প্রাচীন ও জাগ্রত মন্দির কেওটা কামাখ্যা কালীবাড়ি। এই জাগ্রত মন্দিরে বহু ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। আপনারা এই মন্দিরে কিভাবে যাবেন, এই মন্দিরে কটা থেকে কটা পর্যন্ত আপনারা পুজো দিতে পারবেন, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এসেছি ব্যান্ডেলের কেওটা কামাখ্যা কালীবাড়ি। আপনারা এই মন্দিরের ভিডিও আশা করি আগে ইউটিউবে দেখেননি। এক ভক্তের দেওয়া খোঁজ পেয়ে আমরা এই মন্দিরের ভিডিও করছি। তো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দিরে দুপুরের প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি না, এখানে কি কি মন্দির রয়েছে, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দেবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল লোকাল অথবা মেন লাইনের বর্ধমান লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে। লিলুয়া স্টেশন থেকে 8:14 হাওড়া বর্ধমান মেন লোকাল ধরে আমি আমার যাত্রা শুরু করলাম আমার গন্তব্য ব্যান্ডেলের উদ্দেশ্যে। হাওড়া থেকে ব্যান্ডেল যেতে আপনাদের ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা, আর সময় লাগবে 40 মিনিট। আমাদের ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামালো, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে একটু যেদিক দিয়ে ট্রেনটা আসলো হাওড়ার দিকে আসলেই এই যে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ, এই ফুট ওভার ব্রিজ থেকে উঠে আপনাদের যেতে হবে ডান দিকে। ডান দিক দিয়ে আপনাদের বেরোতে হবে। বেরোলেই রয়েছে অটো স্ট্যান্ড, রয়েছে টোটো। তো আপনারা যেটা ইচ্ছা সেটা ধরে নিতে পারেন। তো চলুন যাওয়া যাক। ফুট ওভার ব্রিজ থেকে আমরা আসলাম, এসে এই যে বাইরের দিকে দেখুন আমরা বেরোলাম। বেরিয়েই কিছুটা হেঁটে সামনের দিকে এগোলেই রয়েছে অটো স্ট্যান্ড এবং রয়েছে টোটো। আপনারা অটো কিংবা টোটো যাতেই যান আপনাদের বলতে হবে কেওটা কামাখ্যা কালীবাড়ি যাব। আপনাদের ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা, আর সময় লাগবে 10 মিনিটের মতো। কেওটা কালীবাড়ি ভাড়া কত এখান থেকে? 10 টাকা। 10 টাকা কেন? অটো ভরতে একটু দেরি হচ্ছিল, অটো না ভরলে ছাড়বে না, তাই আমরা একটা টোটো ধরে নিলাম আর টোটোয় উঠে পড়েছি। দেখুন আমাদের টোটো যাচ্ছে। চলুন তাহলে দেখাচ্ছি আপনারা কিভাবে যাবেন। আমাদের টোটো এই রাস্তা ধরে আমাদের নিয়ে আসলো, নিয়ে এসে এই যে দেখুন এই সামনে আমাদের ছেড়ে দিল। আর যেখানে ছাড়ছে টোটো বা অটো আপনাদের যেখানে দাঁড়াবে এনে, তার ঠিক উল্টো পাশেই এই যে সামনের দিকে রাস্তাটাই চলে গেছে, এই রাস্তা দিয়ে একটুখানি আপনাদের ওই মিনিট খানিক হাঁটলেই দেখতে পাবেন দেওয়ালের মধ্যে লেখা রয়েছে কেওটা কামাখ্যা কালীবাড়ি, এবং অ্যারো চিহ্ন করে দেখানো রয়েছে, একটু সোজা হেঁটে এসে আপনাদের যেতে হবে ডান দিকে, তাহলেই আপনারা পেয়ে যাবেন এই কেওটা কামাখ্যা কালীবাড়ি। আমরা এখন এসে পৌঁছে গেছি কেওটা কামাখ্যা কালীবাড়ির একদম মূল গেটের সামনে। মন্দিরের প্রবেশপথের সামনের দেওয়ালে এখানে লেখা রয়েছে এই মন্দিরে যে বিভিন্ন অনুষ্ঠানগুলো করা হয় সেই অনুষ্ঠান সূচি। তার পাশেই লেখা রয়েছে এই মন্দির খোলা বন্ধের সময়সূচি। যে কোনো মন্দির বা আশ্রম গড়ে ওঠার পেছনে একটা ইতিহাস থাকে, আর সেই ইতিহাস জানলে মন্দির বা আশ্রমের প্রতি ভক্তি আরও অনেক গুণ বেড়ে যায়। এই কামাখ্যা কালিকা আশ্রম নির্মাণের পেছনে মুখ্য উদ্যোগ মূলত 4 জনের। পরম গুরু শ্রীগুরু ঠাকুর অমলানন্দ ব্রহ্মচারী মহারাজের একনিষ্ঠ শিষ্য দম্পতি শ্রী কুশচন্দ্র সরকার এবং পত্নী স্বর্গীয়া রানু সরকার। বাকি 2 জন হলেন ব্রহ্মচারী মহারাজের গর্ভধারিণী মাতৃদেবী স্বর্গীয়া কিরণপ্রভা নন্দী এবং পিতা স্বর্গীয় পেয়ারীমোহন নন্দী। এদের নিরলস প্রচেষ্টা, ঐকান্তিক শ্রম এবং
দূরদৃষ্টির সমন্বয়ে সেদিনের অখ্যাত জনপদ কেওটা সাহাগঞ্জের বর্তমানের কামাখ্যা কালিকা আশ্রমের গোড়াপত্তন হয়েছিল। আজ হুগলি সাহাগঞ্জের এই কেওটা গ্রাম একটা কালীবাড়ি নামে মানুষের মুখে মুখে উচ্চারিত হয়ে সর্বাধিক পরিচিত কিংবদন্তি এক ধর্মীয় প্রতিষ্ঠান রূপে শুধু পশ্চিমবঙ্গ নয়, বহু দূর দূরান্তের মানুষের মনেও জায়গা করে নিয়েছে। পরম গুরু শ্রীগুরু ঠাকুর অমলানন্দ ব্রহ্মচারী মহারাজ স্বয়ং এই কামাখ্যা কালিকা আশ্রমের প্রতিষ্ঠাতা। বাংলার 1370 সনের 16ই ফাল্গুন মঙ্গলবার কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে অগণিত ভক্ত, শিষ্য, পাড়া প্রতিবেশী, পিতামাতা, ভাই বোন এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মেহার মার মৃন্ময়ী মূর্তি পূজা অর্চনার মধ্যে দিয়ে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়। নমস্কার, আমি বিশ্বনাথ নন্দী। আমি এই মন্দির বাড়ির বড় ছেলে এবং আমাদের যে ট্রাস্টি কমিটি আছে তার সেক্রেটারি। মন্দিরটা এখন ট্রাস্টের মাধ্যমে চলে। আমরা বাড়ির লোক, কিছু ভক্তবৃন্দ, পাড়া প্রতিবেশী সবাই মিলে একটা ট্রাস্টি আছে। সেই ট্রাস্টির আন্ডারেই এই মন্দিরটা এখন রয়েছে, সবাই মিলে পরিচালনা করছে। তো আমি আপনাদের চলুন ঘুরিয়ে দেখাচ্ছি মন্দির। আমরা এখন শ্রী শ্রী অমলানন্দ ব্রহ্মচারী মহাশয়ের এক বংশধরের সাথে এই মন্দির চত্বর পুরোটা ঘুরে দেখব আর আপনাদেরও দর্শন করাবো। আমরা প্রথমেই চলে এসেছি এখানকার মূল মন্দির মা কামাখ্যার মন্দির দর্শন করতে। আর এই মন্দিরে প্রবেশ করেই প্রথমেই আমাদের চোখে পড়ল এক বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের মেঝে পুরো শ্বেতপাথর দিয়ে বাঁধানো, আর নাট মন্দিরের দেওয়ালে এখানে বিভিন্ন মহারাজ ও বিভিন্ন দেবদেবীর ফটো সুন্দরভাবে লাগানো রয়েছে। নাট মন্দিরে প্রবেশ করেই আপনারা এরকম একটি কাঠের সিংহাসনের মধ্যে শ্রী শ্রী অমলানন্দ ব্রহ্মচারী মহাশয়ের একটি বাঁধানো ছবিও দেখতে পাবেন। এর তাৎপর্য আপনাদের পরে এই ভিডিওতে জানাচ্ছি। বিশাল বড় নাট মন্দিরের এক পাশে রয়েছে একটি রথ। এই রথে করেই প্রতি বছর রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব ও দেবী সুভদ্রাকে বাইরে ঘোরানো হয়। নমস্কার। আমাদের এই মন্দিরের এই মা হচ্ছেন মেন প্রতিষ্ঠিত আমাদের আরাধ্য। তা এটা হচ্ছে কামরূপ কামাখ্যা। আপনারা যেই মায়ের রূপটা দেখেন, এই কামাখ্যা মায়েরই রূপ এটা। বাংলার 1370 সালে 16ই ফাল্গুন শিবরাত্রির দিন আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়। তখন এখানে সামান্য একটা ছোট ঘর ছিল টালি দেওয়া, সেখানে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা হয় এবং প্রচুর ভক্তবৃন্দ এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা আমার জ্যাঠামশাই শ্রী শ্রী অমলানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওনাকে কেন্দ্র করে প্রচুর ভক্ত সমাগম, আজও ভক্ত সমাগম হয়। প্রচুর লোকে মানসিক করেন। আর এই মা আমাদের প্রতিষ্ঠিত। এখানে মায়ের যে 10 মহাবিদ্যা রূপ আছে তার 6টা রূপ এখানে বিদ্যমান রয়েছে। কালী, তারা, ষোড়শী, ধূমাবতী, বগলা, ছিন্নমস্তা, এই 6টি রূপ নিয়ে মায়ের এই মূর্তি। আর তার সঙ্গে ব্রহ্মা বিষ্ণু রয়েছেন মাকে সম্মান দেওয়ার জন্য। আর এই মায়ের তো বিবরণ প্রচুর আছে, সেটা এখন বলা সম্ভব না। যাক, মোটামুটি মায়ের 10 মহাবিদ্যা 6টা রূপ নিয়ে মায়ের এই মূর্তিটা, এটাই মেন আমাদের মায়ের মন্দির আর কি। এই হলো এই কামাখ্যা কালী মন্দিরের মূল মন্দির। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন দেবী কামাখ্যা। আপনারা শুনতেই পারলেন এখানকার যে তাৎপর্য, কি কি মূর্তি রয়েছে সবই দাদা বললেন। দেবী কামাখ্যার ডান পাশে শয়নসজ্জার ওপর রাখা রয়েছে ঠাকুর ও মায়ের বাঁধানো ছবি। দেবীর ডান দিকের দেওয়ালে রয়েছে
মা শারদার একটি সুন্দর বাঁধানো ছবি। আমাদের এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা আমার জ্যাঠামশাই অমরানন্দ ব্রহ্মচারী মহারাজ, এই চেয়ারটাতে উনি বসতেন। আমরা সেই জন্য এই চেয়ারটা এইভাবে সংরক্ষণ রেখেছি। আমাদের মায়ের যে ভৈরব থাকে সব জায়গায় একজন, এই হচ্ছে সূর্যতনু মহাদেব আর কি। সূর্যতনু মহাদেব এনার নাম আমার জেঠুর নামকরণ করে গেছেন। ভুবনেশ্বর থেকে এই শিবলিঙ্গটা আনা হয়েছিল, এটাই এখানে প্রতিষ্ঠিত আছে। তার সঙ্গে একটা শিশু মহাদেবের ছবি, পাথরের মূর্তি রাখা আছে এখানে। তিনি হচ্ছেন আনন্দ স্বামী মহারাজ, আমার জেঠুর এই যোগী গুরু আর কি। এনার কাছ থেকে ওনার সাধনা সব শিক্ষা নেওয়া। তা ইনি কামরূপ কামাখ্যা পাহাড়ে না, আশেপাশে যে অনেক পাহাড় আছে, কালী পাহাড় বলে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের গুহাতে ইনি সাধনা করতেন। এবং আমার জ্যাঠামশাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি, উনি একসময় রেলে চাকরি পায় গুয়াহাটিতে। তা সেই সময় চাকরি করতে করতে এনার সঙ্গে ওনার একটা, ইনি বছরে একবার দুবার পাহাড় থেকে নিচে নামতেন। তা তখন এনার সঙ্গে একটা যোগাযোগ ওনার হয়ে যায় এবং উনি এনার সঙ্গে সেই গুহতে দীর্ঘদিন চলে যান এবং নিখোঁজ হয়ে যায়, বাড়িতে কোনো খবর ছিল না। তা যাই হোক, পরে ওনার শিষ্য বেশি ছিলেন না। আমার জ্যাঠামশাইকে নিয়ে 5জন ওনার শিষ্য ছিলেন, ঠিক আছে। মানে বহু ঠাকুমার ইচ্ছায় ওনার যে অস্থি, উনি আদেশ ছিলেন যে আমাকে কোনো মন্দিরে কংক্রিটে রাখবে না। সেই জন্য ওনার যে অস্থিটা আছে সেটা আমাদের ওখানে একটা হোমের কুণ্ডলী আসন আছে, ওখানে রাখা আছে। আর ঠাকুমার ইচ্ছায় এই মঠটা তৈরি করা হয়, মূর্তিটা এখানে বসানো হয়। আর ওদিকে তো আমাদের মন্দিরগুলো আছে। মানে আমার জ্যাঠামশাই যখন দেহ রেখেছিলেন, এই জায়গাটায় ওনাকে রাখা হয়েছিল। আর সব ভক্তবৃন্দ সবাই এখানটায় তখন ফুল মালা ওনাকে দিয়েছেন। আর এই যে সিংহাসনের যে তলায় যে আপনারা বেশটা দেখছেন, এটা হচ্ছে এইখানটায় বসে উনি মানে চণ্ডী পাঠ, গীতা পাঠ, এই ধরনের জিনিসগুলো করতেন। তা সেটাকেই আমরা উপরে সিংহাসনের মতন করে এখানটায় রেখেছি, মানে ওই স্মৃতিটাকে রাখার জন্য যে এই জায়গাটায় উনি বসে করতেন। নাট মন্দিরের পিলারে মন্দিরের ট্রাস্টি বোর্ডের দ্বারা এখানে একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে। এখানে মন্দির খোলা বন্ধের সময় ছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে, যদি কেউ এখানে ডোনেট করতে চান তো করতে পারে। মূল মন্দিরের পাশেই রয়েছে এই মন্দিরের যজ্ঞগৃহ। চলুন আমরা এবার যজ্ঞগৃহের ভেতরে প্রবেশ করে ভেতরটার দর্শন করি। যজ্ঞগৃহের বাম পাশে রয়েছে শ্বেতপাথরের একটি সুন্দর তুলসী মন্দির। যজ্ঞগৃহের ভেতরে প্রবেশ করেই চোখে পড়ল একটি যজ্ঞকুণ্ড, আর সামনেই রয়েছে একটি বড় ত্রিশূল। একটু সামনের দিকে এগিয়েই রয়েছে মাঝখানে বেদির উপর একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গের বাম পাশে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের একটি মূর্তি, আর ডান পাশে রয়েছে বজরংবলীর মূর্তি। আর ওপরে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অমলানন্দ ব্রহ্মচারী মহাশয়ের ছবি। আমাদের মূল মন্দিরের পাশে এই যে যজ্ঞকুণ্ড দেখছেন, এটা হচ্ছে যে ভেতরে আপনারা আনন্দ স্বামীর মূর্তি দেখলেন। ওনার আদেশ ছিল যে উনি কোনো মন্দিরে থাকবেন না, কিন্তু আমাদের ঠাকুমার ইচ্ছায় ওখানে ওনার মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু ওনার যে অস্থিটা, সেটা আমাদের ওই শিব ঠাকুরের যে আছে ওইখানে, ওই নিচে প্রতিষ্ঠা করা আছে। আর যে এই হোমকুণ্ডলী, এই হোমকুণ্ডলীর নিচে পঞ্চমুণ্ডির আসন করা আছে, যেখানটায় এখানে আগে 3 দিন 4 দিন ধরে যজ্ঞ হতো। বা এখানে প্রতিষ্ঠিত যে আমার জ্যাঠামশাই, উনি এখানে যজ্ঞের কুণ্ডলিতে একটা
পেতলে হাঁড়ি বসানো হতো, এখানে অনেক মোটা মোটা কাঠ দিয়ে ধরুন জ্বলছে আগুন, হাঁড়ি বসানো হতো, ওটাই ওনার সাধনা ছিল। তা ওই হাঁড়ির উপরে বসে উনি আসন করতেন। আমি সেটা পরে আপনাকে ছবি পাঠাচ্ছি, সেই তার উপরে আসন করতেন। সে আগেকার ছবিগুলো যখন আরও ভালো হয়েছে, তোলা নেই, কিন্তু পরে বয়স হয়ে গেছিলো তখন অতটাও পারতেন না উনি। যা হোক, এইটা হচ্ছে গিয়ে এখন আমাদের পুজো আসছে, এই যে দুর্গা পুজো হয় এখানে, আষাঢ় মাসের অমাবস্যাতে মায়ের পুজো হয়, কালী পুজো হয়, সব পুজোর যে যজ্ঞ অনুষ্ঠানগুলো আমরা এখানেই সেটা করি আর কি। আর মাঝে মাঝে আমরা নিজেরা হয়তো এখানে একটু জব টপ করি বা ধ্যানে বসি, আমরা বাড়ির লোক যারা আছি। এ হচ্ছে গিয়ে আমার যে আমরা যে বাবারা 3 ভাই, আমি মেজো ভাইয়ের বড় ছেলে, আর আমার কাকার ছোট ছেলে এ, আর এখন যে আমাদের মন্দির ট্রাস্টি যে আছে সে ট্রাস্টির ক্যাশিয়ার এ আর কি। আমাদের যে যজ্ঞকুণ্ড তার পাশেই হচ্ছে গিয়ে মন্দিরের প্রতিষ্ঠাটা আমার জ্যাঠামশাইয়ের সমাধি মন্দির। এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছে, যেহেতু ওনার গুরুদেবকে সমাধি দেওয়া হয়েছিল ওই ঘরনায়, ওনাদের দাহ হয় না, তাই আমরা এখানে ওনাকে সমাধি দিয়েছি, তার উপরে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এবং পরে আমরা এই মূর্তি, ওনার মূর্তি এখানে পরে প্রতিষ্ঠিত হয়, এখন নিত্য পুজো হয়। চলুন এই সমাধি মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখে নিই এখানে কি কি রয়েছে। সমাধি মন্দিরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল শ্রী শ্রী অমলানন্দ ব্রহ্মচারীর চরণ যুগল, আর ভেতরে রয়েছে শ্বেতপাথরের মার্বেলের উপর শ্রী শ্রী অমলানন্দ ব্রহ্মচারীর একটি সুন্দর মূর্তি। মূর্তির ডান দিকে রয়েছে শয়নসজ্জা। সমাধি মন্দিরের ডান পাশে রয়েছে একটি অপূর্ব সুন্দর বাগান, আর এই বাগানের মাঝখানে রয়েছে একটি শিব মন্দির ও পঞ্চবটী। চলুন আমরা তাহলে এই পঞ্চবটীটা দর্শন করে নিই। পঞ্চবটীর ঠিক পাশেই রয়েছে একটি পুষ্করিণী। সাদা রঙের পদ্ম বেদির উপর রয়েছে কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ এবং আরও কয়েকটি ছোট ছোট শিবলিঙ্গ, সঙ্গে রয়েছে একটি বড় ত্রিশূল, আর পাশেই রয়েছে পঞ্চবটী বৃক্ষ। এই বৃক্ষে বহু ভক্ত নিজেদের মনস্কামনা জানিয়ে সুতো বা ধাগা বাঁধেন, এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সেই ধাগা এসে খুলে দিয়ে যান। আমাদের এই সমাধি মন্দিরের পাশেই একটা পঞ্চবটী করা আছে। পঞ্চবটিতে যেটা দেখবেন দক্ষিণেশ্বরে আছে, রামপ্রসাদের ভিটে আছে, তা এই পঞ্চবটিটা আমাদের এখানেও একটা রয়েছে। এখানে যারা মানসিক করেন এসে এই কেউ লাল সুতো, এই ঘোড়া, তারপরে ওলনা, এইসব দেখতে পাচ্ছেন আপনারা, এইসব বেঁধে এখানটা আর কি মানে মানসিক করেন। হ্যাঁ হ্যাঁ, এবং বহু মানুষ এখনও মানসিক করেন, কারণ আগে তো ধরুন একজন সাধক ছিলেন আমার জ্যাঠামশাই, তো এখন তো উনি নেই, আর ওই জন্য এখন সবাই এই স্থানটার যে একটা ভাইব্রেশন আছে, মায়ের মন্দির যে জাগ্রত, সেই মানুষের মনোবাসনা পূর্ণ হয় আর কি, তা সবাই আসে মানসিক করেন। আচ্ছা, আর একটা কথা বলছিলাম যে আপনাদের এই মন্দিরে মানে উৎসব বলতে কি কি মেন উৎসব হয়? মেন উৎসব আমাদের আষাঢ় মাসের অমাবস্যাতে আমাদের যে এখানকার প্রতিষ্ঠিত মা আছেন কামাখ্যা মায়ের উৎসবটা হয় আষাঢ় মাসের অমাবস্যাতে। তারপরে আমাদের দুর্গা পুজো হয়, কালী পুজো হয়। 23শে জানুয়ারি আমার জ্যাঠামশার যে সমাধি, উনি যে দেহ রেখেছিলেন, সেই 23শে জানুয়ারিটা আমরা উদযাপন করি। আর তার সঙ্গে তো ছোট ছোট করে অনুষ্ঠান আমাদের, ধরুন শিবরাত্রি আছে, প্রচুর মানুষ এখানে জল ঢালতে আসেন, শিবরাত্রিটা একটা অনুষ্ঠান আছে, বা জন্মাষ্টমীতেও আমরা শ্রীকৃষ্ণের পুজো করি। তারপরে ধরুন আমাদের পতাকা তোলার একটা আমার জ্যাঠামশাই করতেন, সেটাও আমরা এখন করি। তার সঙ্গে আমাদের ধরুন মন্দিরে কিছু
সমাজসেবামূলক কাজ আমরা করার চেষ্টা করি, যেমন বস্ত্রদান, আচ্ছা কি বাচ্চাদের বই টই দেওয়া, তার সঙ্গে ধরুন অনাথ আশ্রমে অনেক সময় আমরা যে অনাথ আশ্রমে বাচ্চারা থাকে তাদেরকে কিছু দান করেন। শুকনো খাবার দিয়ে আসা, বা জামা কাপড় কিনে দেওয়া, বা তাদের নিয়ে একটা পিকনিক করা, এই ধরনের যে কাজগুলো, বৃক্ষরোপণ কর্মসূচি কিছু আমাদের মাঝে মাঝে করা হয়। আমরা এই মানে পুজো পাঠের সঙ্গে আমরা এই ব্যাপারটাও একটু আমরা করে থাকেন। আমরা করে থাকি আচ্ছা, আর কি। আপনাদের মন্দিরটা চলছে কিভাবে, মানে পুরোটাই ট্রাস্টের উপর নাকি? হ্যাঁ হ্যাঁ, মন্দিরটা এখন বর্তমানে ট্রাস্ট আছে, ট্রাস্টের সদস্যরা কিছু দান করেন, আমরা যারা বাড়ির লোক আছি তারাও কিছুটা দান করি, তারপর তার সঙ্গে ভক্তবৃন্দ আছেন তারাও কিছুটা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করা ছিল, ধরুন কোনো ভক্ত দূর থেকে আসলো, হুম। এখানে কি নিত্য ভোগের ব্যবস্থা আছে দুপুরবেলা? নিত্য আমাদের এখন এখানে মানে যারা মানে করার লোকটা নেই আর কি, আচ্ছা যে কারণ আমরা যেহেতু অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত, আমাদের বাড়ির যে আমরা ছেলেরা আছি সবাই আমরা অন্য প্রফেশন, আমরা মন্দিরটা দেখাশোনা করছি, কিন্তু হুম, হুম। ফিক্সড যে যারা দুই একজন থাকেন ওনারা অনেক বয়স হয়ে গেছে, আচ্ছা, মানে ওনারা নিত্য ভোগের ব্যবস্থা না, নেই, না। ওই অনুষ্ঠানের দিন কি ব্যবস্থা আছে? অনুষ্ঠানগুলোর দিন ব্যবস্থা আচ্ছা থাকে। আচ্ছা, মানে অনুষ্ঠানের দিন আসলে প্রসাদ হ্যাঁ, হ্যাঁ। পাবে। হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানের আর দিন ধরুন প্রসাদ কেউ পাবে। পুজো দিতে চাইলো, হুম হুম। সেক্ষেত্রে পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে? ধরুন হ্যাঁ, হ্যাঁ। কেউ এসে- হ্যাঁ হ্যাঁ, আমাদের মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে ঠাকুমশাই আসেন, আচ্ছা উনি সেখানে সবাই অনেকেই আসে পুজো দেন। আচ্ছা। আর ধরুন ওদিকে সন্ধ্যাবেলায় ওই 7:30 7টার মধ্যে ঠাকুমশাই চলে আসেন, সেই সময় আরতি হয়, এবং মানে যারা- যদি কেউ পুজো দিতে চায় হুম, হুম। সঙ্গে করে ফুল মিষ্টি নিয়ে আসলে পুজো হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, তাই ফুল তো? মিষ্টি হয়ে নিয়ে আসলে পুজো হয়ে যায়। বন্ধুরা, এই মন্দিরে আপাতত দুপুরের ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। ওনাদের ম্যান পাওয়ার খুবই কম, এখানে যারা থাকেন বেশিরভাগই বয়স্ক, তাই দুপুরের প্রসাদের এখানে ব্যবস্থা নেই। তবে আপনারা যদি এই মন্দিরে এসে কেউ পুজো দিতে চান, সেই পুজো ঠাকুরমশাই দিয়ে দেবেন। মন্দির যেই টাইমটা খোলা থাকে, যেটা আপনাদের ভিডিওতে দেখিয়েছি, সেই টাইমের মধ্যে যদি আপনারা আসেন তাহলে এখানে এসে আপনারা পুজো দিতে পারবেন। আজ আপনাদের এই ভিডিওতে ব্যান্ডেলে অবস্থিত কেউটা কামাখ্যা কালীবাড়ি মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। এছাড়াও এখানকার ইতিহাস আপনাদের সংক্ষেপে এই ভিডিওতে জানিয়েছি। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে পুজো দেওয়ার কী প্রসেস রয়েছে, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। কেউটা কামাখ্যা কালীবাড়ি থেকে আজকের মতো বিদায়।